আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 16 ফেব্রুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ভিড়ের চাপে পদপিষ্ট, নয়াদিল্লি স্টেশনে মৃত 15, শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিলচর চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ তৈরির দাবিতে নাগরিক সমাবেশ শিলচরে। স্বচ্ছতার ভিত্তিতে রাজ্যে নিয়োগপ্রাপ্তের সংখ্যা 1.5 লক্ষ অতিক্রম করবে, 2 মাসের মধ্যে আরো নিযুক্তি ঘোষণা মুখ্যমন্ত্রীর। গুয়াহাটি থেকে নিখোঁজ লায়লাপুরের যুবক। আজ মন্ত্রিসভার বৈঠকে গৌরব চর্চা, এসআইটি গঠন করার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। স্ত্রীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ চিঠি তরুণ তনয়ের। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচর গুয়াহাটির মধ্যে রাতে উড়ান 2-3 মাসের মধ্যে ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। বাজেটে চা শিল্পের জন্য সুখবর থাকছে, টাইয়ের অধিবেশনে জানালেন মন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। অত্যাধিক ভিড়ের চাপে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 15 জনের। মৃতদের মধ্যে 10 জন মহিলা, 3 জন শিশু ও 2 জন পুরুষ রয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। কুম্ভমেলা যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেল স্টেশনে ভিড় উপচে পড়েছিল। তিল দাঁড়ানোর জায়গা ছিল না। কুম্ভমেলা যাওয়ার 2টি ট্রেন দেরি করে বলে জানা গিয়েছে। 14 ও 15 নম্বরে অতিরিক্ত ভিড়ের চাপে দম বন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। সেই প্ল্যাটফর্মে এমনিতেই ভিড় ছিল। এছাড়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, এই 2টি ট্রেন দেরিতে চলছিল। এই 2টি ট্রেনও প্রয়াগরাজের উপর দিয়ে যায়। এই 2 ট্রেনের যাত্রীরা 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেই সময় ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে যান দিল্লির কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অতীশী। আহতদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, আমাদের দলের 2 বিধায়ক হাসপাতালে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি, নিহতদের পরিবারের কোন রকম সাহায্যের প্রয়োজন হলে যেন ওই 2 বিধায়ককে জানানো হয়। এলএনজেপি হাসপাতালে যান দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনাও। ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সরকারি আধিকারিকরা এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য করছে বলে প্রধানমন্ত্রী জানান। ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। জানা গিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও মৌলানা আজাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। অপরদিকে 2 মাসের মধ্যে আরো নিযুক্তি জানালেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতার ভিত্তিতে রাজ্যে নিয়োগপ্রাপ্তের সংখ্যা 1.5 লক্ষ অতিক্রম করবে। আগামী 2 মাসের মধ্যে আরো বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। শনিবার কলাক্ষেত্রে আয়োজিত নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন উচ্চশিক্ষা বিভাগের অধীন 58 জন সহকারী অধ্যাপক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন 4529 জন হাইস্কুল শিক্ষককে স্থায়ী শিক্ষক পদে নিযুক্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রার্থীদের হাতে তুলে দেন। তিনি বলেন, 2008 সাল থেকে এই শিক্ষকরা নানা প্রতিকূলতার মধ্যে শিক্ষকতা করে এসেছেন। স্থায়ী নিয়োগপত্র লাভ করে এসব শিক্ষক পুনর্জন্ম লাভ করেছেন। তিনি বলেন, আজ থেকে তারা রেগুলার শিক্ষকের মর্যাদা লাভ করবেন। সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হিসেবে পদোন্নতির সুযোগ পাবেন। পেনশন, স্বাস্থ্য বীমা, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা, আপন ঘর, আপন বাহন ইত্যাদি সুবিধা লাভ করবেন। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা বিভাগের অধীন 58 জনকে সহকারী অধ্যাপক ও অধ্যাপিকা পদে নিয়োগপত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সহ শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকরা। অপরদিকে গুয়াহাটি থেকে নিখোঁজ লায়লাপুরের যুবক। তামিলনাড়ুতে কর্মরত লায়লাপুরের যুবক গুয়াহাটি থেকে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ বাড়িতে ফেরার পথে গুয়াহাটির বেলতলা থেকে নিখোঁজ হয়ে যান। লায়লাপুরের রিয়াজ উদ্দিন নামের ওই যুবক। ওই নিয়ে পরিবারের তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। শনিবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে যুবকের মা বাবা জানান, কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে গিয়েছিল ছেলে।
বাড়ি ফেরার পথে গুয়াহাটি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ি ফেরার সময় সঙ্গে ছিল লায়লাপুরের আরেক যুবক। এদিকে নিখোঁজ যুবকের সঙ্গে থাকা লায়লাপুরের মনিরুদ্দিন লস্কর জানান, তামিলনাড়ু থেকে একই সঙ্গে বাড়ি ফিরছিলেন তারা। গুয়াহাটি আসার পর বেলতলা সুপার কাউন্টারের টিকিট নিয়ে বিবাদ সৃষ্টি হলে পুলিশ তাকে নিয়ে যায়। এরই মধ্যে পুলিশ দেখে পালায় রিয়াজ। রাতে পুলিশ তাকে ছেড়ে দেয়। সেখান থেকে বেরিয়ে তিনি রিয়াজকে আর খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান মিলেনি রিয়াজের। অপরদিকে আজ মন্ত্রিসভার বৈঠকে গৌরব চর্চা, এসআইটি গঠন করার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। কংগ্রেস নেতা তথা লোকসভার কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলওয়ার্নের পাকিস্তানের যোগসূত্র নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার তিনি জানিয়ে দিয়েছেন, সাংসদ পত্নীর পাকিস্তান যুগ নিয়ে সিট গঠন করবে সরকার। বিধানসভা অধিবেশনেও এ নিয়ে আলোচনা হবে। এতদিন এই ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব হওয়ার পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, গৌরব গগৈ গর্বের সঙ্গে দাবি করেছেন তার পত্নীর যদি আইএসআই যুগ থাকে তাহলে তিনি ভারতের র। কিন্তু এটা কি করে সম্ভব? আইএসআই ও রর একসঙ্গে বাস করা এক গুরুতর বিষয়। পত্নীর যদি আইএসআই কানেকশন থাকে তাহলে একজন সাংসদ হিসেবে গৌরবের সঙ্গে সঙ্গে তাকে ডিভোর্স দেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী বলেন, এতদিন তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ রেখেছিলেন, কিন্তু এখন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি বলেন, এলিজাবেথের বিরুদ্ধে তার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। তিনি শুধু জানতে চান তথ্য। বিয়ের আগে এলিজাবেথের পাকিস্তানে যাওয়া নিয়ে তার বলার কিছু নেই, কিন্তু বিয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্রবধূ পাকিস্তান গিয়েছেন, সেই তথ্য পাওয়া গিয়েছে। এজন্য সরকার এসআইটি গঠন করে ঘটনার সত্যতা নিশ্চিত করবে বলে জানা গিয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে গৌরব গগৈর পত্নী এলিজাবেথের পাসপোর্ট চাইতে পারেন না তিনি। এজন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলিজাবেথের বিরুদ্ধে এফআইআর রুজু করে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে বিদেশি পত্নীর নাগরিকত্ব ও পাকিস্তান যোগসূত্র নিয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রীর ধারাবাহিক আক্রমণের পর সাংসদ গৌরব গগৈ সামাজিক মাধ্যমে এক পোস্ট করেছেন। এলিজাবেথের উদ্দেশ্যে লেখা পত্রে সাংসদ গগৈ আসামের জনতার প্রতি বিশ্বাস রাখার আহ্বান জানান। তিনি বলেন, গত কিছুদিন ধরে তোমার নাম চারদিকে চর্চিত। আজ তোমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। বিয়ের পর প্রত্যেক মেয়েরাই ঘর পরিবার ছেড়ে আসে, কিন্তু তুমি কেবল ঘর পরিবারই নয়, নিজের মাতৃভূমি ছেড়ে এসেছো। ভারতে এসে তুমি আমাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে গ্রহণ করেছো। একজন অসমিয়া বধূ হিসেবে আসামে এসে তুমি আমাদের সংস্কৃতি গ্রহণ করেছো। নাম, ভাওনা, বিহু, পূজা সবকিছুতে অংশ নিয়েছো। কর্মস্থল দিল্লিতে থেকে আমাদের 2 সন্তানকে লালন পালন করছো। তোমার ব্রিটিশ পাসপোর্ট তোমার অপরাধ নয়, তোমার ওসিআই কার্ডও নীতি বহির্ভূত নয়। নিশ্চয় প্রত্যেক নারীর মতোই তোমার মা বাবা ও নিজের মাতৃভূমির প্রতি অল্প হলেও টান থাকবে। নিজের মা বাবাকে দেখার জন্য মন উদ্গ্রীব হবে। তুমি রাজনীতি থেকে অনেক দূরে থাকো, কিন্তু আজ রাজনীতি তোমাকে টেনে এনেছে। তুমি আইএসআই নও, একজন মেধাবী প্রতিভা সম্পন্ন নারী। অপরদিকে শিলচর চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ তৈরির দাবিতে শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হয় নাগরিক সমাবেশ। শনিবার শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় নাগরিক সভা। শিলচরের প্রবীণ নাগরিক বিশিষ্ট সমাজকর্মী হরিদাস দত্ত, হাইলাকান্দির প্রাক্তন শিক্ষক আলতাফ হোসেন লস্কর, করিমগঞ্জ জেলার প্রতিনিধি বদরপুরের বিশিষ্ট সমাজকর্মী মইনুল হকদের নিয়ে গঠিত সভাপতি মণ্ডলীর পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক সমাবেশের শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায়। তিনি বলেন, 2009 সাল থেকে দীর্ঘ 5 বছর লাগাতার বরাক উপত্যকার জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ব্রডগেজ সম্প্রসারণের দাবি আদায় করেছিল। আজ এই দাবি বাস্তবায়নের ফলে বরাক উপত্যকা সহ মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যের জনগণ রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা, পড়াশোনা, কর্মসংস্থান ইত্যাদি কাজে সহজেই যাতায়াত করতে পারছে। কিন্তু 10 প্রবণ পাহাড় লাইনে প্রতি বর্ষায় রেলপথ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছায়। এই সমস্যার একমাত্র সমাধান চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণ। 2016 সালে এই গণদাবি উত্থাপন করা হয়েছিল হাইলাকান্দিতে অনুষ্ঠিত সংগ্রাম কমিটির অনুরূপ একটি গণসমাবেশে। পরবর্তীতে বারবার এই গণদাবি পৌঁছে দেওয়া হয়েছিল রেলমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগে। কেন্দ্র সরকার যদিও গণদাবি মেনে এই লাইনের সার্ভের কাজ 2022 সালে হাতে নেয়, কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি।
এই গণদাবি নিয়ে আবারও জোরালো আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করতে এই গণসমাবেশের আয়োজন করা হয়। গণসমাবেশে উপস্থিত হয়ে এই রেল লাইন তৈরির সমর্থনে জোরালো বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি মলিন দেববর্মা এবং মণিপুর রাজ্যের প্রতিনিধি এইচ জয়কুমার সিংহ। সভায় মূল প্রস্তাব উত্থাপন করেন কমিটির অন্যতম আহ্বায়ক করিমগঞ্জ জেলা থেকে আগত বিশিষ্ট আইনজীবী অরুণাংশু ভট্টাচার্য এবং আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন অন্যতম আহ্বায়ক হাইরাকান্দির বিশিষ্ট সমাজকর্মী সুশীল পাল। উভয় প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন দত্ত, ইয়াসির সভাপতি সঞ্জীব রায়, বিশিষ্ট সমাজকর্মী সাধন পুরকায়স্থ, কবি সাংবাদিক অতীন দাস, হাইলাকান্দি জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ পাল, বিশিষ্ট সমাজকর্মী নির্মল কুমার দাস, হিমাংশু শেখর পুরকায়স্থ, সাংবাদিক রাহুল দেব, করিমগঞ্জ জেলার বিশিষ্ট সমাজকর্মী গোপাল পাল, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির হাইলাকান্দি জেলার সম্পাদক রঞ্জিত ঘোষ, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী শিহাবুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজকর্মী ডক্টর এম শান্তিকুমার সিংহ, বিশিষ্ট সমাজকর্মী সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষিকা বনানী রায় চৌধুরী, হাইলাকান্দির ড্রাগস ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষে আলতাফ হোসেন মজুমদার, চন্দ্রনাথপুর থেকে আগত মৌসুম দত্ত, শামসুল হক বড়বুইয়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয় যে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের সার্ভে রিপোর্ট অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং অনতিবিলম্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও ডিমা হাসাওয়ের উপর দিয়ে যাওয়া রেলপথের ত্রুটি সারাই ও মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় আগামী বর্ষা মরশুমের পূর্বে শেষ করতে হবে এবং হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চলের সাথে গুয়াহাটি শহরের সরাসরি যোগাযোগ স্থাপন করবে অতি দ্রুত বৈরবী হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত দৈনিক অন্তত একটি এক্সপ্রেস ট্রেন চালু করতে হবে। অপরদিকে আগামী 2-3 মাসের মধ্যে শিলচর ও গুয়াহাটির মধ্যে প্রতিদিন সকালে ও রাতে বিমান চলাচল শুরু হচ্ছে, এই খবর জানিয়েছেন শনিবার কৌশিক রায়। এদিন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সুরমা ভ্যালি শাখার 124তম বার্ষিক অধিবেশনে মুখ্য অতিথির ভাষণে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী বলেন, কুম্ভীরগ্রামে বিমান নাইট ল্যান্ডিং বা নৈশ অবতরণের সুবিধা আগেই হয়ে গেছে, তবে সমস্যা ছিল একটাই, সিআইএসএফ জওয়ানদের শুধু একটি শিফটেই ডিউটি ছিল, কিন্তু এই সমস্যাও কাটতে চলেছে। দিল্লি থেকে সিআইএসএফ এর 2 শিফটে ডিউটির ছাড়পত্র আসছে, নতুন কর্মীও আসছে, ফলে রাতে বিমান চলাচলে আর অসুবিধা থাকছে না। কৌশিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন আগামী 2-3 মাসের মধ্যেই কুম্ভীরগ্রামে রাতেও বিমান চলাচল শুরু করা হোক। মন্ত্রী বলেছেন, প্রতিদিন সকালে ও রাতে শিলচর গুয়াহাটি বিমান শুরু হচ্ছে খুব শীঘ্রই। এদিন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক অধিবেশনে উপত্যকার চা শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন সুরমা ভ্যালি শাখার চেয়ারম্যান ঈশ্বরভাই উবাদিয়া, অতিরিক্ত ভাইস চেয়ারম্যান অতুল রাগস্তি প্রমুখ। সমস্যাগুলোর মধ্যে যোগাযোগ পরিকাঠামোর দুর্বল অবস্থান থেকে শুরু করে বাগানের জমিতে অবৈধ দখলের মতো বিষয় বেশি গুরুত্ব পেয়েছে। এসব ক্ষেত্রে রাজ্য সরকার কি কি পদক্ষেপ করেছে এর একটি বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন কৌশিক রায়। 2023 সাল থেকে শিলচর শিলং গুয়াহাটির 10 প্রবল সড়কটি বেহাল অবস্থার উল্লেখ করে কৌশিক বলেছেন, এর জন্য সড়ক যোগাযোগ বাজেভাবে ব্যাহত হচ্ছে, তবে মহাসড়কের কাজ খুব দ্রুত এগোচ্ছে। তিনি বলেন, নানা জটিলতায় মহাসড়কের বালাচড়া থেকে হারাঙ্গাজা অংশটির কাজ আটকে ছিল, তবে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, কোন অংশে কত শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এর হিসেব তুলে ধরে কৌশিক প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন 2026-এর জানুয়ারির মধ্যেই মহাসড়কের 4 লেন ধরে শিলচর ও গুয়াহাটি যাতায়াত করা যাবে। তবে মহাসড়ক নয়, বরাক উপত্যকার যোগাযোগ পরিকাঠামোর আমূল পরিবর্তন হবে। বরাপানি পাঁচগ্রাম হাই স্পিড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরই একথাও জানিয়েছেন কৌশিক। তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ে ধরে শিলচর থেকে গুয়াহাটির দূরত্ব কমে আসবে মাত্র 290 কিলোমিটারে। যেহেতু হাই স্পিড এক্সপ্রেসওয়ে, ফলে 5 ঘন্টার মধ্যে শিলচর থেকে গুয়াহাটি পৌঁছানো যাবে। এই মেগা প্রজেক্টের ডিপিআর তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই টেন্ডারও ডাকা হবে। সরকার চাইছে এবছরের মধ্যেই কাজ শুরু করে দিতে। কৌশিক জানিয়েছেন, নানা কারণে আসামের চা শিল্প মার খাচ্ছে, বিদেশের চা বাজার ধরে ফেলেছে। এসব বিষয় মাথায় রেখেই রাজ্য সরকার আসন্ন বাজেটে চা শিল্পের জন্য বেশ কিছু ইতিবাচক সংস্থানের সংযোজন ঘটাচ্ছে। উৎপাদন ব্যয় সংকোচনের দিকে লক্ষ্য রেখেই বাজেটে এই সংস্থানগুলো আনছে সরকার। পাশাপাশি তিনি বলেছেন, বাগানের শ্রমিকদের জন্য নানা ধরনের সুবিধার ব্যবস্থা করেছে সরকার। মডেল স্কুল হচ্ছে। এতদিন বাগান কর্তৃপক্ষের পরিচালনায় চলত যেসব স্কুল, সেগুলোর প্রাদেশিকীকরণ করা হচ্ছে।
এদিকে ঈশ্বরভাই উবাদিয়া বলেছেন, বরাক উপত্যকায় বাগানের জমি বেদখল করে নিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এমনকি তারা কৌশলে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাতে নিয়ে বেদখল জমিকে বৈধ করিয়ে দিচ্ছে। ফলে এখন থেকে আবাস যোজনা মঞ্জুর করার আগে সংশ্লিষ্ট শ্রমিকের কাছ থেকে বাগান কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা। কৌশিক জানিয়েছেন, বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।